আমি একটু প্রসঙ্গান্তরে যাচ্ছি। একটু আগে আমরা আলোচনা করেছিলাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এবং যতদূর জানা যায় ডাক্তারজি যে বই রয়েছে ওখানেও উনি লিখেছেন, উনি যখন কলকাতাতে এই ক্যাম্পবেল মেডিকেল কলেজ বা আমাদের এখনকার কলকাতা মেডিকেল কলেজে উনি যখন ডাক্তারি পড়তে আসেন, তখন উনার মূল উদ্দেশ্য ছিল যে অনুশীলন সমিতি কিভাবে কাজ করে সেটিকে শেখা ভালো করে, এবং সেটিকে পরে হয়তো তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভিত তৈরি হচ্ছে, পরে সমাজের মধ্যে কি করে ছড়িয়ে দেওয়া হবে। কারণ এই যে লাঠি খেলার কথা আমরা বলছি বা অসি যুদ্ধ, এগুলি প্রত্যেকটি কোনো না কোনো ভাবে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যে শারীরিক কৌশল এগুলোর মধ্যে ঢুকে গেছে, যা হয়তো এখানে পশ্চিমবঙ্গের মধ্যে এটি লিমিটেড ছিল, এটি আস্তে আস্তে ডাক্তারজি এই জিনিসটিকে উনি নিয়ে এটিকে সারা ভারতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমি একটু জানতে চাইব অনুশীলন সমিতি এবং বিশেষত বিপ্লবী পুলেন বিহারী দাসের সঙ্গে ডাক্তারজি বা ডক্টর কেশবরাও বলিরাম রাও হেডগেওয়ারের সম্পর্ক কি ছিল, বা ওনাদের পরিচয় কোথায় প্রথম, কিভাবে ওনাদের এই পরিচয়, সেই পরিচয় আগে আরো এগিয়ে যায় এবং তার থেকে আরএসএস এর মতো একটি বিশাল সামাজিক সংগঠন তৈরি হয়। দেখুন, আমার কাছে অথেন্টিক রিপোর্ট যেগুলো আছে তার থেকে আমি এইটুকু বলতে পারি, সেটা হলো যে বাল গঙ্গাধর তিলক শিবাজি উৎসবে তিনি কলকাতায় এসেছিলেন। তার সঙ্গে ছিলেন ডক্টর মুঞ্জে আর খাপারদে। তা এনারা পুলিন বিহারী দাস এনারা এসেছিলেন মুখ্যত দেখা করতে প্রমথনাথ মিত্রর সঙ্গে। পুলিন বিহারী দাসের যখন ওনারা বেরিয়ে যান, তখন বাল গঙ্গাধর তিলক বলেন যে আমরা একটা অল ইন্ডিয়ার ভলেন্টিয়ার্স লীগ তৈরি করব, এবং পুলিন বিহারী দাসকে নিয়ে তারা এই প্রোগ্রামটা করেন। দ্যাট ইজ বেসিক্যালি এই যে হিন্দু মহাসভা বা এগুলো তো অনেক পরের দিককার ব্যাপার। তখন একটা হিন্দু ফ্রন্ট তৈরি করার কথা বাল গঙ্গাধর তিলক ভেবেছিলেন, এবং তাদের তিনি আরেকটিও প্রস্তাব রেখেছিলেন, ভারতের ভাষাটা কি হবে। তো সেই নিয়ে অনেক চর্চা হয়, তা সেটা এখনকার প্রসঙ্গ নয়, তবে এইটুকু জাস্ট আলোচনার মধ্যে জানিয়ে দিই। সেটা হলো যে উনি বলেছিলেন যে ভারতের ভাষা হওয়া দরকার সংস্কৃত, ন্যাশনাল ভাষা। আচ্ছা, আমি সেই প্রস্তাবই রাখবো, কিন্তু এতগুলো ভাষা বিশেষত সাউথ ইন্ডিয়ার দিকে, সেই জন্য আমরা একটু চিন্তা ভাবনা করে কোনো একটি যদি ভাষাকে সেরকম নির্দিষ্ট করা যায় তাহলে সেই ভাষাটিই হবে। তো সেটা আজকে প্রসঙ্গ নয়। যাওয়ার পরে ওনারা ফিরে যান। ফিরে যাওয়ার পরে ডক্টর মঞ্জে ডক্টর হেডগাওয়ার আসছিলেন তখন, এই উনি তখন ডাক্তার উনি কলকাতায় আসছিলেন ডাক্তারি পড়তে। তো বলছি কলকাতায় আমি এই বিপ্লব অনুশীলন সমিতি এগুলো, তখন মঞ্জে একটা চিঠি দেন, বলেন তুমি গিয়ে পুলিন বিহারী দাসের সঙ্গে দেখা করো। কোথায় দেখা করেছিলেন সেটা আমি জানি না। মতান্তরে পুলিন বিহারী দাসের তৎকালীন বাড়ি বাদুল বাগান স্ট্রিটে হতে পারে, প্যারামাউন্ট শরবতের দোকান ইয়েতে হতে পারে। ওনারাও আমাকে এরকমই কিছু কথা বলেছে যে এই বিপ্লবীরা আসতেন, পুলিন বিহারী দাস আসতেন, কিছু কথা বলতেন, ছট করে বেরিয়ে যেতেন, 4 নম্বর টেবিলটাতে বসতেন। এবার পুলিন বিহারী দাস যেটা লিখছেন তার আত্মজীবনীতে, সেটা হলো যে 1910 সালে যখন আমাকে অ্যারেস্ট করে, 10-11 সালে যখন আন্দামানে ডিপোর্ট করে, তখন কলকাতায় ওনার যত অনুসারী ছিল প্রত্যেকের ঘরে গিয়ে চার্লস টেগার তিনি রেড করতে শুরু করেন। তো উনি লিখছেন যে একটি মারাঠি যুবক আমার কাছে আসতো মেডিকেল কলেজে, তার ইয়েতে সে পড়াশোনা করছিল, তার টেবিলের সামনে পুলিন বিহারী দাসের একটা ছবি উনি বাঁধিয়ে রেখেছিলেন। তা সেই ছবিটা দেখে ওদের সন্দেহ এবং ওনাকেও ধরে নিয়েছিল। আচ্ছা আচ্ছা। পরবর্তীকালে যেটা দেখা গেল, পুলিন বিহারী দাস তার যে কর্মকাণ্ড এবং তার যে ত্রিস্তরীয়
শিক্ষানীতি, লাঠি খেলা এবং ছোট গ্রুপ করে ইয়েটাকে ইন্ডক্ট্রিনেট করা, এবং লাঠি খেলার যা যা নিয়মগুলো, বেনিটি এবং হারুয়া, এই যে নিয়মগুলো, সেইগুলো আমি যতটুকু দেখেছি আরএসএস এর বিভিন্ন, এবং তাতে মনে হয় যে ওইটা তো আর অন্য কোনো অনুশীলন সমিতি বা অন্য কোনো সংগঠনের মধ্যে সেরকম ভাবে দেখা যায় না। ওই যে একটা সংগঠন গড়ে তোলার যে প্রাথমিক নীতিগুলো বা পদ্ধতিগুলো, সেগুলো তো ওই পুলিনবিহারী দাস সেই সময় যেটা করেছিলেন, তো উনি করেছিলেন 1906, এবং সেটা যখন খুব সম্ভবত আমি যতটুকু জানি 25 জনকে 1925 সালে বোধহয় 25 জন না কয়েকজনকে ছোট একটা দল নিয়ে একদম মাঠে, তো ওই একই গল্প তো 1906 সালেই হয়েছিল, তার সঙ্গে তো এটাকে রিলেট করা যেতে পারে না। একটু আগে আমরা শুনলাম যে শাখা, ওনার যে সবার থেকে ইউনিটারি সংগঠন যা ছিল তার নাম ছিল শাখা। খুব সম্ভবত ডাক্তারজি সেই শাখা সংগঠন থেকে উনিও প্রভাবিত হয়েছিলেন। সেটা কি, সেটা সেই সময় মহারাষ্ট্রে বা অন্য কোন সাউথ ইন্ডিয়াতে তো নয় ডেফিনেটলি, শাখা কথাটা আরো কোথায় প্রচলিত ছিল সেটা আমাদের জানা নেই, কিন্তু শাখা যে পুলিনবিহারী দাস করেছিলেন এটা তো সর্বজনবিদিত, ডকুমেন্ট, এবং সেটা 1906 সালে। হ্যাঁ, এবং আপনি বললেন যে ব্রিটিশদের দলিলেও সেটা ডকুমেন্টেড ছিল, ব্রিটিশদের দলিলেও ডকুমেন্টেড ছিল। আচ্ছা, হ্যাঁ, পুরো গ্রুপটার নাম হলো সমিতি, ছোট ছোট শাখা নিয়ে সমিতি তৈরি। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার আমি যেটা দেখেছি ওখানে সেটা হলো যে দণ্ডযুদ্ধ অব্দি বোধহয় আরএসএস এর একটা ইয়ে আছে, কিন্তু পুলিনবিহারী দাসের তার পরেও একটি জিনিস ছিল, সেটা হয়তো স্বাধীন ভারতে অতটা প্রযোজ্য নয় বলে, যে সেটা রণ উন্মাদনা তৈরি করার জন্য উনি যেটা করতেন সেটা হলো যে সম্মুখ যুদ্ধ, যেতে মানে রীতিমতো রক্তপাত হতো। আচ্ছা, সেই ইয়েটাতে তো এইখানে আমি যেটা দেখেছি যে বোধহয় দণ্ডযুদ্ধতেই তারপরে বোধহয় আর কোনো আর পরবর্তী কোনো লাঠি বা অন্য কোনো ইয়ের শিক্ষার প্রচলন আছে কিনা। বিভিন্ন রকম পদচালনা রয়েছে, মানে আমিও পুরোটা জানি না। আমি বলছি যে একদম রীতিমতো যেটাকে বলে আর কি নিজেদের মধ্যে মারামারি করা আর কি, এবং উনি যেখানে বলছেন যে দিস ইজ দ্য আর্ট অফ ওয়ার, এই কনসেপ্টটাতে যে যখন তুমি তোমার বন্ধুর সঙ্গেও এটা করছো, মানে তোমার সহপাঠী বা তোমার সহকর্মী তার সঙ্গে যখন তুমি সম্মুখ যুদ্ধ করছো, তখনও কিন্তু রক্তপাত তোমার হবে, এবং সে কিন্তু তোমার আততায়ী। আচ্ছা, মানে ফুল সিরিয়াসনেস ওই যে কনসেপ্টটা, সেটা আমি এখন দেখি। এটা কিন্তু একটা কারণ আছে, সেটাও আত্মজীবনীতেও বলা আছে, আর তার সঙ্গে আমি রিলেট করতে পারি, যেহেতু লাঠি খেলায় যে কতগুলো, যেটা দাদা বলছিল কতগুলো টার্ম আছে আমরা এখন শিখতাম। প্রথমে আরম্ভ হয়েছে বেনিটি, তারপরে ছোট হারুয়া, বড় হারুয়া, তারপরে যখন আমরা বিভিন্ন রকম ফাইটিং প্র্যাকটিস করতাম, তার একদম লাস্ট স্টেজে, তার মধ্যে মাঝখানে অনেকগুলো নাম আছে, একদম সামঘাত, বিষমঘাত, একদম লাস্ট হচ্ছে যেটা হচ্ছে বড় লাঠি বা ছোট লাঠি ছুট। মানে হচ্ছে মানে সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড, মানে আমি আমার অপোনেন্টকে যেভাবে ইচ্ছে মারবো। এতে দুটো জিনিস হয়, একটা হচ্ছে যে আমারও সব রকম মারার টেকনিক জানতে হবে, আর আমার অপোনেন্ট বা যখন আমি আবার অপোনেন্ট অন্য কারণ, আমাকেও সব রকম ভাবে তার বাঁচাতে জানতে হবে। তো যেটা পুলিনবিহারী দাস করেছিলেন সেটা হচ্ছে যে সেটা কিন্তু একটা খুব যে একই জিনিস করে যেতে 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 একটা মনোটোনাস জিনিস হয়ে যায়, তারপরে সেগুলো করতে ভালো লাগে না, তখনই কিন্তু আস্তে আস্তে ক্রমশ ওই সংখ্যা কমতে আরম্ভ করে। যে প্রথমে আমি হয়তো 50 জনকে দিয়ে লাঠি খেলছিলাম, তারপর দেখা গেল যে 10 জন বেরিয়ে গেল, তারপরে 3 জন ঢুকলো, কিন্তু বেরোনোর সংখ্যাটা বেশি যখন এই মনোটোনিটা কন্টিনিউয়াস থাকে। তোমার দুটো উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে এই মনোটোনাস ব্যাপারটাকে কাটানো, আর দ্বিতীয় হচ্ছে যে এদেরকে যে বিপ্লব মন্ত্রে এগিয়ে নিয়ে যাওয়া প্যাসিভ ওয়েতে। ডাইরেক্টলি আমি বলছি না যে তুমি যুদ্ধ করো, কিন্তু তুমি যুদ্ধের জন্য তৈরি হও, আর যুদ্ধের জন্য তৈরি মানে যেখানে রক্তপাত করে যুদ্ধ হবে। উনি এটা করতেন যে এক ধরনের লাঠি, একটা লাঠির মাথার উপরে লাল রং, আরেকটা লাঠির মাথার উপরে নীল রং, দুটো আলাদা গ্রুপ হতো। এবং এইটাও ঠিক যেরকম আজকের দিনে ক্রিকেট ফুটবলের দুটো দলের মধ্যে ম্যাচ হয়, উনি করেছিলেন কি উনার এই বিভিন্ন শাখার মধ্যে ওই রকম
রেগুলার বেসিসে ম্যাচ হতো। আচ্ছা, এবং সেটা কিন্তু অ্যাকচুয়াল ফাইট হতো, তাতে প্রচুর লোক আহত হতো। সেটাও একটা তাদেরকে কিভাবে ফার্স্ট এড দেওয়া হবে, কারণ একটা যুদ্ধ করতে গেলে সেগুলো তো জানতে হবে। আচ্ছা আচ্ছা, তাদের মানসিক কিরকম ভাবে মানসিকভাবে আরো কিরকম ভাবে উদ্বুদ্ধ করতে হবে, শারীরিক কি কি জিনিস দরকার ফার্স্ট এড থেকে, সেসব জিনিসগুলো কিন্তু ওই ট্রেনিং এর মধ্যেই পড়তো। আর সেই উন্মাদনাই কিন্তু এই লাঠি খেলার এই মনোটোনাস জিনিসটার থেকে এদেরকে বাইরে বের করে নিয়ে আসতো। এখানে আমার মনের মধ্যে একটি প্রশ্ন যাচ্ছে, যে সশস্ত্র বিপ্লবী আন্দোলন, তাদের মধ্যে অনেকেই বোমার ব্যবহার করতেন। হ্যাঁ, আমরা দেখেছি বড় বড় বিপ্লবী, তারা শহীদ ক্ষুদিরাম থেকে শুরু করে আরো বিভিন্ন রকম যে বিপ্লবীরা ছিলেন, উল্লাসকর দত্ত, এই বোমা যেগুলো দূর থেকে ব্যবহার করা যায়, এই বোমা বা পিস্তল ছেড়ে বিপ্লবী পুলিন বিহারী দাসের এই লাঠি বা ওসি বা ছোড়া, এর উপর মানে মনোযোগ আনার উদ্দেশ্যটা কি ছিল বলে আপনাদের মনে হয়? ব্যাপারটা হলো এই যে তখন যিনি বা সেডিশন কমিটি রিপোর্ট, যেটা দিল্লি ন্যাশনাল আর্কাইভসে রাখা আছে, সেখানকার দুটি সেন্টেন্স আমি বলি। এইচ.এল. সাকলেট তখন কমিশনার অফ ঢাকা, তিনি তার বিবরণে লিখছেন যে বিফোর দ্য মুজাফফর আউটরেজ ইন 1908 by Khudiram Bose, Pulin Bihari Das was adept in making bombs and he had already used it. আচ্ছা, তো সেটা রেফারেন্সটাও পুলিন বিহারী দাসের আত্মজীবনীতে আছে। তো ঘটনাটা হচ্ছে পুলিন বিহারী দাস, হি ওয়াজ আ মাল্টিফ্যাসেটেড জিনিয়াস আমি বলা যেতে পারে। ফলে আপনার প্রশ্নের উত্তরটা হলো যে কেবল লাঠি, ছুরি, তরোয়াল নয়, পুলিন বিহারী দাস তিনি বন্দুক চালানোতে সিদ্ধহস্ত ছিলেন এবং সেটাও রিপোর্টে লেখা আছে। আচ্ছা, পিস্তল খুব ভালো চালাতে পারতেন এবং আমাদের বাড়িতে একটি ছবিও আছে পিস্তল এবং কোমরে পিস্তল বিউগল নিয়ে। এবং প্রফুল্লচন্দ্র রায়, তিনি আর রাজশেখর বসু ঢাকায় যখন যান, গোপনে পুলিন বিহারী দাসের সঙ্গে দেখা করে ঢাকা ল্যাবরেটরিজে যান, যেখানে উনি কাজ করতেন। আচ্ছা, এবং সেই ল্যাবরেটরির দরজা বন্ধ করে প্রফুল্লচন্দ্র রায় পুলিন বিহারী দাসকে বোমা বানানো শেখান। কিছু শেখান প্রফুল্লচন্দ্র রায় এবং কিছু না, পুরোটাই শেখান। আর রাজশেখর বসু দুজনেই খুব নাম করা মানে কেমিক্যালস এর ওপরে। এবং পরে প্রফুল্লচন্দ্র রায় ওনাকে বলেন, তুমি কলকাতায় এসো, তোমার যদি কেউ গুরুত্বভাবে শিখতে চায়, আমি সর্বতভাবে তোমাদের সকলকে বিপ্লবীদের সাহায্য করব। তো এমন নয় যে ওনার মনোযোগটা কেবল ওদিকেই ছিল। আচ্ছা আচ্ছা, হি ওয়াজ অ্যাবসলিউটলি জিনিয়াস যা বলে। দুটো তথ্য দিই তাহলে আরো বুঝতে পারবেন। একটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পুলিনাস যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন, সেটা কিন্তু রসায়ন ছিল। এবং অন্য অনেকগুলো তথ্য এখন আর যাচ্ছি না সেখানে। মানে পুলিন দাস বোম বানানোতে এতটাই পারদর্শী ছিল যে উনাকে একজন কনসার বলা যায় বোম বানানোতে। কিন্তু উনার এই লাঠি খেলা বা ইয়েতে এত বেশি উৎপত্তি ছিল, সেহেতু সেটা অনেক ফোর ফ্রন্টে এসেছে। আর দ্বিতীয় তথ্য হচ্ছে যে উনার ব্যবহৃত পিস্তল, আপনারা যদি কলকাতা পুলিশ মিউজিয়ামে যান, সেখানে দেখবেন লেখা আছে বিপ্লবী পুলিন বিহারী দাস ব্যবহৃত পিস্তল, এবং যেটা বাজেয়াপ্ত করা হয়েছে সেটা এখন পুলিশ কাস্টাডিতে আছে। সত্যি, এই প্রসঙ্গে আমি একটু প্রসঙ্গান্তরে যাই। এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, দেখা যাচ্ছে যে ওনার বিভিন্ন দিকে উৎপত্তি ছিল। আপনাদের কি মনে হয় না পুলিন বিহারী দাসের মতো একজন এরকম, যিনি যুগের থেকে অনেকটা এগিয়ে ছিলেন, ভবিষ্যতে ওনার মৃত্যুর পর এখনকার প্রজন্ম বা আমাদের জাস্ট পূর্ববর্তী প্রজন্ম ওনাকে অনেকটাই ভুলে, মানে ইতিহাস বিস্মৃত হয়ে গেছে? এর কারণ কি হতে পারে? কারণ উনি তো অনেক, যেটা আমরা বুঝতে পারছি, উনি নিজে যেরকম অনেকের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, উনি অনেকের জীবনকে প্রভাবিত করেছিলেন। তাহলে হঠাৎ করে এই চর্চা, উনি যা যা করেছেন, তখন তো স্বাধীন হয়ে গেছে দেশ, এবং স্বাধীনতার পিছনে যে বিপ্লবী আন্দোলনের একটি বিরাট ভূমিকা ছিল,
সেটিও হিস্টোরিয়ানরা লিপিবদ্ধ করেছেন। তাহলে পুলিন বিহারী দাসের মতো যিনি সময়ের থেকে অনেক বেশি এগিয়ে থাকা, তার ইতিহাস কিভাবে এরকম ভাবে বিস্তৃত হয়ে গেল? দেখুন, ব্যাপারটা হলো যে আপনার একটা কথা নেই যে ইতিহাসবিদরা লিপিবদ্ধ করেছে, সত্যি বলতে কি করেননি। আচ্ছা, বলেই আমার মনে হয়, এক নম্বর। দু নম্বর ব্যাপারটা হলো যে তবুও এইরকম একজন ব্যক্তিত্বকে কখনোই দাবিয়ে রাখা যায় না। তার থেকে 20 বছর আগে যখন অলমোস্ট এই ধরুন 2004-5 সালে উইকিপিডিয়া শুরু হলো, তখন উইকিপিডিয়া খুঁজে দেখা গেল যে পুলিন বিহারী দাস আছে। তার মানে হলো উইকিপিডিয়া তো ওই আমেরিকাতে, তো সেইখান অব্দি পৌঁছে গেছিলেন নিশ্চয়ই, তবেই না ওনার সম্বন্ধে, আমার সম্বন্ধে তো লেখা হয়নি অবশ্যই। তো ওনার সম্বন্ধে লেখা হয়েছে। একটা জিনিস বলে রাখি, আপনাদের দুজনের নামেরও উল্লেখ উইকিপিডিয়াতে আমি পেয়েছি। না, আমি সেটাই বলছি যে তখন এবার ঘটনাটা হলো যে তখন পুলিন বিহারী দাস পুরোটা পড়ার পরে প্রথমেই দেখলাম যে পুলিন বিহারী দাস সম্বন্ধে অনেক কিছু তথ্য যেগুলো ভুল। আচ্ছা, যাই হোক, কিন্তু পুলিন বিহারী দাসকে মনে রেখেছিল, তাই জন্যই উইকিপিডিয়াতে গেছিল। পরবর্তীকালে ওইগুলো অনেক সংশোধন হয়েছে, এখন অনেক পরিষ্কার হয়েছে, তারা হয়তো অনেক ইনফরমেশন নিয়েছে, ইনফরমেশন নিয়ে এখন আমাদের নামটাও ওখানে এসে ইনক্লুডেড হয়েছে। তো যাই হোক, এটা হলো এক। দু নম্বর হলো যে পুলিন বিহারী দাস, এটা আমাদের ভীষণভাবে ব্যক্তিগতভাবেই বলছি মতামত, যে উনি সেই সময় গান্ধীর বিরুদ্ধ স্বর একমাত্র বাংলার থেকে, কারণ সুভাষচন্দ্র বোস সদ্য এসছেন, চিত্তরঞ্জন দাস তখন চলে গেছেন গান্ধীর সঙ্গে। গান্ধীজিকে কেউ প্রতিবাদ করার নেই সেরকম ভাবে, পুলিন বিহারী দাস একমাত্র বিরুদ্ধ স্বর হয়ে রুখে দাঁড়ালেন। তো চললো কিন্তু আমৃত্যু। সেটা আরেকটা কারণ হতে পারে যে ইতিহাসের পাতায় সেটা সেরকম ভাবে। আরেকটা তৃতীয় কারণ আমার মনে হয়, সেটা হলো যে পুলিন বিহারী দাসের যারা খুব কাছের লোক, যারা অনুশীলন সমিতিতে ছিলেন, তারা অনুশীলন সমিতিকে কিছুটা বিকৃত করতে শুরু করে। আচ্ছা, এবং তাদের বন্ধু বান্ধবরা। এবং এটা কি ওনার মৃত্যুর পর না উনি যখন জীবিত ছিলেন? হ্যাঁ, 1920, 21, 22 সাল থেকে উনি আন্দামান থেকে ফিরে এসে দেখেন সেই সময়টা অনেকেই মার্কসিস্ট আন্দোলন, সোশ্যালিস্ট আন্দোলনে চলে যান, এবং অনুশীলন সমিতি ওনাকে কিন্তু খুব একটা তারা কেউই ইয়ে করেননি, কিন্তু অনুশীলন সমিতির কার্যকলাপটাকেই তারা কিছুটা মার্কসিজমের দিকে টেনে নিয়ে যায়। এবং সেক্ষেত্রে উনি হয়তো মানে ওনার বর্ণনায় আমি যতটুকু পড়েছি আর কি, সেটা হলো যে উনি বলছেন যে মার্কস যেটা লিখেছেন সেটা নিশ্চয়ই উনি ভেবেচিন্তেই লিখেছেন, কিন্তু এক্সাক্ট কথাটা হলো এই যে ওইটা শেষ পর্যন্ত মার্কস নিজে বুঝতে পেরেছেন কিনা আমার একটা মনে প্রশ্ন থেকে গেল। এই প্রশ্নটা নিয়েই উনি ছিলেন। তা ওরা কেন গেল সেটাও উনি লিখেছেন, যে কেন ওরা গেল ওদেরকে জিজ্ঞাসা করতেন উনি, যে তোমরা হঠাৎ ছিলে অনুশীলন সমিতিতে এইখানে চলে এলে, বা তোমরা কংগ্রেসে চলে গেলে, বা তোমরা গান্ধীর সঙ্গে চলে গেলে। তো সেই জন্যই বোধহয় ইতিহাসটা সেভাবে এখন দুর্ভাগ্য এইটা বলা যেতে পারে যে যে কেউ যে কোনো দিকে যেতে পারে, কেউ গান্ধীজির সঙ্গে যেতেই পারে, কেউ মার্কসিজমের দিকে যেতেই পারে, কিন্তু এই লোকটিকে নিয়ে বলাটা তাদের মুখে আটকালো কেন, সেইটা বাঙালির একটা চরিত্রকে সার্বিকভাবে বর্ণনা করে কিনা, যেটা আমরা সবসময় দেখতে পাই। ধরুন আপনার কোনো গুণ আছে, তো সেইটা আমার বলতে আটকালো কেন, বা এইটা কি বাঙালি সারা মানে একটা চারিত্রিক ধর্মের মধ্যে পড়ে যে না কারোর সম্বন্ধে ভাই প্রশংসা করলে আমাদের এইটা কেন হলো। বাঙালি আজ পর্যন্ত সুভাষ বোসকেও তো সেরকম ভাবে কোনোদিনই প্রশংসা করেনি, নিজেদের লোককেও প্রশংসা করেনি। অনেকের কথা, এই যেমন রাজশেখর বসু নিয়ে কথা বলাই যেতে পারে, এত বড় একজন ব্যক্তিত্ব, তিনি মোটামুটি পদ্মভূষণ পেয়েছেন শুনলাম, এবং মানে ভাবাই যায় না।
তো এইটা ওইভাবেই আমাদেরকে দেখতে হবে এবং আমাদের এটার বাইরে অতিক্রম করে পৌঁছতে হবে, কারণ বাঙালিদেরকে নিজেদের সম্বন্ধে বলতে হবে, এটা বলা ভীষণ জরুরি। এই প্রসঙ্গে যদ্দূর আপনাদের কাজের সম্পর্কে জানি, আমি খুব কমই জানি, আপনারা শোনা কথা আপনারা একটি ট্রাস্ট গঠন করেছেন স্বর্গীয় পুলিন বিহারী দাসের নামে। সো এই ট্রাস্টের কর্মকাণ্ড কিরকম, এই ট্রাস্টের বয়স কতদিন হলো, আর এই ট্রাস্টে আপনারা কি ধরনের কাজ করছেন বা কিভাবে এই বিপ্লবী পুলিন বিহারী দাসের যে শিক্ষাগুলি সেগুলোকে কি করে আপনারা এগিয়ে নিয়ে যেতে চান? খালি মানে আমি বলছি না যে পশ্চিমবঙ্গের লেভেলে, সারা ভারতে কিভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব বা কি ভেবেছেন আপনারা যদি একটু সংক্ষেপে বলেন। আমরা ট্রাস্টটা করেছি বছর 2 হলো, তো এখনো বলতে পারেন যে একদম ইনিশিয়াল স্টেজে। এটা একটু আগের প্রসঙ্গটাতে নিয়ে আসি যে এই বিস্তৃতি অতলে চলে যাওয়া, এই নিয়ে অনেক আলোচনা হয়। সেক্ষেত্রে যে আমি আর দাদা একসময় আলোচনা করছিলাম যে এই অতীতে কি হয়েছে। আজ যদি বলেন যে রবীন্দ্রনাথও কি বিস্তৃতির অতলে গেছে, অনেক লোক কিন্তু অনেক বাঙালি আজকে রবীন্দ্রনাথের কথা জানে না, বঙ্কিমচন্দ্রের কথা জানে না। যার বর্ণমালা দেখে আমরা বাংলা লিখছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম কিন্তু এখনকার জেনারেশন কেউই জানে না। তো তারাও কি বিস্তৃতির অতলে চলে যাচ্ছে? রবীন্দ্রনাথ, যারা রবীন্দ্র সঙ্গীত গাইছেন বা উনার যে কার্যকলাপ নিয়ে যারা এগিয়ে যাচ্ছেন, তারাই তাদের বাহক। তো আমাদেরও সেই কনসেপ্টই এই ট্রাস্টটা তৈরি করা, যে বিস্তৃতি অতলে চলে গেছে ওটা আমরা ভাবতে চাই না। সে অনেক কিছুই হয়তো নেগেটিভ ব্যাপার আছে, নেতিবাচক কথা আছে, যে ইতিহাস হয়নি, ইতিহাস হয়েছে। আমাদের হচ্ছে যে পুলিন বিহারী দাসের যে মতাদর্শ, সেটা কি আজকে যুব সমাজের জন্য প্রাসঙ্গিক? নিশ্চয়ই প্রাসঙ্গিক, কারণ পৃথিবীর যে কোনো দেশের যুব সমাজের জন্য দরকার হচ্ছে মানসিক এবং শারীরিক এবং চারিত্রিক বলটা তৈরি করা। তো আজকে যে এই যে লাঠি খেলা করলে, আমি যেহেতু নিজে করেছি, দাদা করেছে, আমাদের পরিবারের এটা একটা ট্র্যাডিশন, তাতে যে একসাথে মানসিক, শারীরিক এবং চারিত্রিক গঠন তৈরি হয়, সেটা যে কোনো যুব সমাজের জন্য দরকার। তাহলে আমরা সেইটাকে কি করে এগিয়ে নিয়ে যেতে পারি? পুলিন বিহারী দাসের সেই একটা মতাদর্শ, সেটা ট্রাস্টের একটা উদ্দেশ্য, একটা পিলার বলতে পারি। দ্বিতীয় পিলার হচ্ছে যেটা আমরা একটু আগে একটু খুব ছোট্টভাবে টাচ করেছিলাম, সেটা হচ্ছে যে উনার একটা খুব বড় ম্যানেজমেন্ট ফিলোসফি ছিল। উনি এত সহজে একটা রণনীতি বা একটা এই এতগুলো 500খানা শাখা চালানো, মানে একটা কোম্পানির 500খানা ব্রাঞ্চ চালানোর মতো, সেটা কি করে চালানো সম্ভব ছিল, সেটা উনি একটা পুরো কিন্তু ম্যানেজমেন্ট থিওরি, যেটা স্টার্টিং, মানে আমাদের যেটা আমরা যেটা বলি না যে বিগিনার্স লেভেল, মিড লেভেল ম্যানেজমেন্ট এন্ড টপ লেভেল ম্যানেজমেন্ট, সেই থিওরি উনি একদম পুরো লিপিবদ্ধ করে গেছেন। সেইটা হচ্ছে আরেকটা স্তম্ভ আমরা কি করে এগিয়ে নিয়ে যেতে পারি। আর তৃতীয় যেটা, যে আমরা শুধুমাত্র কিন্তু এই ট্রাস্টের থ্রু দিয়ে ওইটা চাইছি না যে উনার কোথায় মূর্তি বসানো হবে আর উনার নাম, নিশ্চয়ই চাইব আমরা সেই প্রচার করতে, কিন্তু শুধু এই মূর্তি বসিয়ে আর 10টা জায়গায় নাম প্রচার করলে কিন্তু সেই বিস্তৃতির অতটাই থেকে যাবে। আমাদেরকে ওনার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে, যে এই শারীরিক এবং মানসিক গঠন, চারিত্রিক গঠন, তারপরে ম্যানেজমেন্ট থিওরি, এইগুলো নিয়ে যাতে আমরা ভবিষ্যতে আরো, তৃতীয় যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে যে উনার এই যে যতটা আমরা জানি তার বাইরেও কিন্তু অনেক জায়গায়, যে জায়গাগুলো হয়তো ইতিহাস কোনো জায়গায় লিপিবদ্ধ আছে, আমরা সেটা সবটা জানি না, তার উপরে রিসার্চ ওয়ার্ক করাতে, এই 3টে স্তম্ভের উপরে এই ট্রাস্টটা আমরা তৈরি করেছি। আমরা চাই এইটা নিয়ে উনার কাজের পরিধি নিয়ে আমরা এগিয়ে যেতে, শুধুমাত্র ওই কতগুলো কেন হয়নি সেইটা নিয়ে আলোচনা চক্র করে এগিয়ে যেতে চাই না, কারণ তাহলে ভবিষ্যতেও সেই স্মৃতিগততেই চলে যাবে। এটা একটা খুব ভালো কথা বলেছেন। কোনো এক লেখকের লেখায় পড়েছিলাম, এই যে আবক্ষ মূর্তি বানানো হয় মহাপুরুষদের, এটিতে 364 দিন পক্ষীদের বিষ্ঠা ত্যাগ করেন তার মাথায়, এবং একদিনের জন্য তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেদিন খুব সম্মান দেখানো হয়। সম্ভবত তার থেকে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া ওনার ভাবধারা কি, এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ। এইখানে একটা আমাদের ট্রাস্টের একটা অন্তর্নিহিত জাস্ট
এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। আমাদের দুজনের মাথায় অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে, এবং আমার মনে হয় যে প্রচুর শিক্ষিত এবং লব্ধপ্রাপ্ত ব্যক্তির মাথায় এটা ঘুরে বেড়ায়। আমরা যখন ভ্রমণ করি পৃথিবীর বিভিন্ন জায়গায়, সেখানে যে জিনিসগুলো দেখে তারপরে ফিরে এসে মনে হয় যে এইটা তো আমরাও করতে পারতাম। যেটা পুলিন বিহারী দাস তখন বলেছেন যে তুমি কোনো ব্যাপার যদি নিজে না করতে পারো, তোমাকে অন্যের মুখাপেক্ষী হতে হবে। তার জন্য সাময়িক তোমার উন্নতি হলেও সেই ব্যক্তিকে সারা জীবন তার পদানত হয়ে থাকার মানসিকতাই কিন্তু তোমার তৈরি হয়ে থাকবে। ওয়েপন্স যেটা পুলিন বিহারী দাস করেছিলেন, ভেবেছিলেন যে আমাদের ওয়েপন আমরা বানাবো। আসাম, ত্রিপুরা এবং ভুটানে তিনি একটি একটি অঞ্চল নিয়ে ওয়েপন ফ্যাক্টরি করার প্ল্যান করেছিলেন। আজকে স্বাধীনতার 75 বছর পরেও কিন্তু ওয়েপন বা এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, এগুলো কিন্তু বাইরের দেশ থেকেই আনতে হয়। লট অফ রিসার্চ আমরা করতে পারি, কিন্তু আমরা মুখাপেক্ষা হয়ে থাকি। যে রিসার্চটা ওখানে হচ্ছে আর কি, নিউ ক্যান্সার রিসার্চ ওইখানে ভ্যাকসিন তৈরি হচ্ছে, রাশিয়া তৈরি, ওয়াই ক্যান্ট উই ডু ইট? আমরা কেন করতে পারি না? তার কারণটা হলো যে পুলিন বিহারী দাসের মতন লোকের চর্চা হওয়াটা ভীষণ দরকার। এই কথাগুলো আমি আর আমার ভাই ভেবে এইটাকে মানুষ হলে তোমরা, আমি সম্প্রতি আজ থেকে 3-4 বছর আগে আইআইটিতে খড়গপুরে গিয়ে প্রাথমিক উদ্দেশ্য কি পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং পাসটা করে একটা ভালো বড় মোটা অঙ্কের যদি পাওয়া যায় আর কি, স্যালারি পাওয়া যায়, তাহলে এক্সেলেন্সটা হবে কোথেকে? যেখানে পুলিন বিহারী দাস বলছেন যে শরীর, মন, চরিত্র, তবেই এক্সেলেন্সটা হবে। ঠিক, উৎকর্ষ সেইখানটাই হবে। বিকশিত ভারতের কথা বলছি বা উৎকর্ষিত ভারতের কথা বলছি, আগে তো এই তিনটাকে ঠিক করতে হবে। ঠিক। আচ্ছা, আরেকটি প্রসঙ্গান্তরে যাব আমি, প্রায় শেষ দিকে চলে এসেছি। যেটা বলছিলাম, যখন ওনার দ্বীপান্তর হয় আন্দামানের, সেই সময় উনি যখন জেলবন্দি ছিলেন সেলুলার জেলে, সেই সময় ওনার পাশাপাশি সেলগুলিতে বেশ বড় বড় কিছু বিপ্লবী তারাও সেখানে বন্দী ছিলেন। তার মধ্যে বিনায়ক দামোদর সাভারকার একজন, বা বারীন্দ্রনাথ ঘোষ, তাদের সাথে উনি একসাথেই জেলে কাটিয়েছেন। তো এই ইনাদের একসাথে মানে এক জায়গায় থাকা, বিভিন্ন রকমের মগজাস্ত্র এক জায়গায় হয়ে একটি কি সংযুক্ত আন্দোলন, কারণ তখনও আমাদের স্বাধীনতা আসতে বহু দেরি, এরকম কি কোনো কিছু প্ল্যানিং হয়েছিল বা সেটা কিছু উনি ডকুমেন্ট করেছেন বা জানা আছে আমাদের? আমি একজনের কথা বলি, দাদা আর কয়েকজনের। আপনি যদি যে প্রশ্নটা করলেন যে একটা সংযুক্ত ভাবে নতুন আন্দোলনের কোন রকম পরিকল্পনা বেরিয়েছিল কিনা, ওনার লেখা থেকে কিন্তু সেই জিনিসটা বরং তার উল্টোটাই দেখা যায়। এবং আপনি যদি দেখেন যে বারীন ঘোষের যে কথা, সেটা ওনার যা উপলব্ধি, সেটা হচ্ছে যে ওই বাগ্মিক অনেক কথা বলতেন, এই করে ফেলবো, ওই করে ফেলবো, আমি এবং অরবিন্দ সবকিছুই করে ফেলতে পারি, আমাদের যদি একটা চান্স দেওয়া হয়, সেই চান্সটা কি দেওয়া হবে সেইটা কিন্তু উনি বলতে পারতেন না। তার ফলে পুলিন দাসের বক্তব্য ছিল যে এরা বোধহয় হাওয়াতেই বিভিন্ন রকম কথা বলে চলেছে, কিন্তু কোনো পরিকল্পনা নেই। যেটা নিয়ে যেরকম ওনার একটা পরিকল্পনা ছিল বলে উনি কিন্তু একমাত্র লোক ইতিহাসে যিনি ওই 500খানা শাখায় অত 1 লক্ষ লোক তৈরি করতে পেরেছিলেন। বাকিরা শুধু মুখেই বলেছিল ব্রিটিশ হাটাও, এই করো, এই করতে হবে, কাপড় জ্বালাও, কিন্তু কোনো পরিকল্পনা নিয়ে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এইভাবে এগোবো, সেরকম কোনো পরিকল্পনা ছিল না। আপনি কি এর মধ্যে কিছু সংযোগ করবেন? সংযোগ যেটা করা যায় সেটা একই। তার কারণটা হলো যে ওখানে আর যারা ছিলেন, উপেন বন্দ্যোপাধ্যায় আর ছিলেন উল্লাসকর দত্ত, তো পরবর্তীকালে তারা যখন জেল থেকে বেরোন, তাদেরকে কিন্তু আর বিপ্লব বা রাজনীতিতে দেখা যায়। তো এইটুকুই আমি বলতে চাই।
আচ্ছা, समझदारों के लिए इशारा ही काफी है। এবার আরেকটু অন্যরকম একটি প্রশ্ন করব। আমরা এতক্ষণ ধরে যা শুনছি, বর্তমান যে যুব সমাজ, তাদের যে ধৈর্য এত কম, তারা মোবাইল নিয়ে বসে থাকে, ছোট ছোট রিল শর্টস সারাদিন ধরে হচ্ছে, সারাদিন ধরে গেম খেলছে, পড়াশোনা যতটুকু পড়াশোনার সময়টুকুতেও মোবাইল দেখছে। এই যুব সমাজের মধ্যে যদি আমি এখন বিপ্লবী পুলেন বিহারী দাসকে রেজারেক্ট করতে চাই, যদি এখানে নিয়ে আসতে চাই এই সমাজে, তাহলে উনি এই যুব সমাজ যারা অস্থির চিত্ত, যাদের ধৈর্য খুব কম, উনি এই সময় কতটা প্রাসঙ্গিক হতেন? এখন প্রথম প্রশ্নটা হলো যে আপনার কেন মনে হলো যে আজকালকার যুব সমাজ ভীষণ রকম অস্থির চিত্ত? যা দেখি আমরা, আমার মতে আজ যাদেরকে আমরা আশেপাশে দেখতে পাচ্ছি তারা আমাদের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট, হ্যাঁ, এবং তারা যে কাজটা করতে পারে তাদের বিচার শক্তি আমাদের থেকে অনেক বেশি। এবার তাদের হাতে যদি আপনি একটা অপশন তুলে দেন, সেটা হলো মোবাইল, খেলাধুলার বদলে তো অপশনটা এটা তুলে দিয়েছে খুব সহজ ভাবে, তাহলে ওইটাতেই তারা বুৎপত্তি ইয়ে করছে, তৈরি করছে, এবং দে আর এক্সেলেন্ট ইন দেয়ার অ্যাক্টিভিটিস, তাদের তো অস্বীকার করা যায় না। তো এই যে যুব সমাজ, তাকে জেনারেশন আলফা বলুন কি জিটা বলুন, যাই বলুন, দে আর ভেরি ইন্টেলিজেন্ট। এবং আমার মনে হয় যদি পুলেন বিহারী দাস থাকতেন বা তার অবর্তমানে আমরা তো সকলে মিলে আছি, আমরা তাদের জন্য কিছু ওই 80 জন গ্রুপ করে 3টে স্তর করে তাদেরকে তৈরি করা। এবার ধরুন এই জেনারেশনটা এত ইন্টেলিজেন্ট, তাদের মাথা সো ফার্টাইল, তাদেরকে যদি সেরকম সুন্দর কর্মকাণ্ডে যদি করা যায়, ইনভলভ করানো যায়, তারা সেরকম ভাবে দেশের কাজে লাগবে এবং দেশের উন্নতি হবে। এই প্রসঙ্গে এই যেটা দাদা বললো, আমার ছেলেরও 22 বছর বয়স, তো আমার কিন্তু মনে হয় না যে তারা অস্থির মস্তিষ্ক এবং তারা অস্থির মস্তিষ্ক বলছে না, অস্থির চিত্ত, কোনো কিছুতেই একটা পার্সিভিয়ারেন্স যেটাকে বলা হয়, তারা খুব দ্রুত প্রসঙ্গান্তরে যেতে পছন্দ করে। মানে একটা জিনিস করতে করতে আরেকটা জিনিস, এইভাবে তাদের মানে বিভিন্ন রকম রেফারেন্স ফ্রেম আমরা যেটাকে বলি, তার মধ্যে তারা মানে মাল্টিটাস্কিং করতে থাকে। কিন্তু সেটা আমি মনে করি যে সেটা তাদের পজিটিভ সাইড। আর আপনি যদি সেভাবে দেখেন যে ইভেন বঙ্কিমের রচনাগুলি পড়লেও কিন্তু একই দেখবেন, তখনও তারা ভাবতো তাদের পরের যে প্রজন্ম এসছে তাদের চিত্ত অনেক চঞ্চল। তো এটা কিন্তু প্রত্যেকটা জেনারেশনেই একই রকম চিন্তা ভাবনা। আজকে আমরা মোবাইল নিয়ে বলছি, তখন তারা অন্য কিছু নিয়ে বলতো। তো আজকে অন্য একটা ইয়েতে বলি যে মাঝে মাঝে অনেক জায়গাতে আমাদের এরকম যখন সাক্ষাৎকার হয়, জিজ্ঞেস করা হয় যে আজকে যুব সমাজের জন্য মোবাইল নিয়ে বলা দরকার নেই, লাঠি খেলা কি প্রাসঙ্গিক? উল্টো প্রশ্নটা তো কেউ ভাবেন না যে লাঠি নিয়ে যদি আমরা রাস্তায় না বেরোই, এটা যদি মনে হয় যে প্রাসঙ্গিক নয়, তাহলে অলিম্পিকে কেন আর্চারি আছে? তীর্ধনুক নিয়ে কি আমরা রাস্তায় হাঁটি? আচ্ছা আচ্ছা, তাহলে উশু বলে একটা এত পপুলার লাঠি খেলার ইকুইভ্যালেন্ট স্পোর্টস জাপানে কেন আছে? তারা তো লাঠি নিয়ে হাঁটছে। অলিম্পিকে পিস্তল কেন আছে? রাস্তায় কি আমরা পিস্তল নিয়ে ইয়ে করি? আজকে এতগুলো যে স্পোর্টস আছে, তারা কি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে না? সেই প্রজন্ম, তারাও তো স্পোর্টসে গিয়ে তাদের উৎপত্তি দেখাচ্ছে। তাদের ঠিকভাবে যদি, যেটা পুলিন দাস বলেছিলেন, যে ঠিকভাবে যদি চালনা করা যায়, তাহলে তাদের লেটেস্ট ইকুইপমেন্ট, তারা হয়তো এই মোবাইলের থ্রু দিয়ে একটা নতুন কিছু বেরোবে। এবং সেই জন্যই তাদেরকে চালনা করাটাই আমাদের কাজ। এবং নিশ্চয়ই সেক্ষেত্রে পুলিন বিহারী দাসের মতাদর্শগুলো আজকের দিনেও প্রাসঙ্গিকই হবে। আমার শেষ প্রশ্ন, যেরকম আমি এই পুরো সাক্ষাৎকারের মধ্যে এত কিছু জানতে পারলাম, তার মধ্যে 1% আমি জানতাম না। এবার আমার মতো কেউ, যে লেম্যান যাকে ইংরেজি ভাষায় বলা হয়, আমরা যদি পুলেন বিহারী দাসের সম্পর্কে এই যে অজানা তথ্যগুলি জানতে চাই, তাহলে পরে কোনো বই বা কোনো মানে ওয়েবসাইটে আপনি যেটা বলেন একটু আগে, উইকিপিডিয়ার খবরের উপর পুরোপুরি চোখ বুঝে বিশ্বাস করা যায় না। অথেন্টিক সোর্স এগুলি কোথা থেকে পাওয়া যেতে পারে, বা আপনারা কি ভবিষ্যতে কোনো বই লেখার কথা ভাবছেন এই নিয়ে, যেটি একদম
মানে আম বাঙালির জন্য খুব বেশি টেকনিক্যাল হয়তো তার মধ্যে কিছু থাকবে না, কিভাবে এই জিনিসটিকে ছড়িয়ে দেওয়া যায় এরকম ভাবছেন? মানে কেউ যদি জানতে চায় তাহলে পরে রেফারেন্স হিসেবে কোথায় যাওয়া সব থেকে ভালো? একটা ভালো বইয়ের কথা আমি বলি, বাকিটা নিশ্চয়ই আরো ভালো বলতে পারবে। সেটা হচ্ছে যদি অস্ত্রচর্চা নিয়ে কেউ রেফারেন্স বলতে চান, বিপ্লব বুলেন-বিহারী দাসের নিজের হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট প্রচুর ছিল বিভিন্ন জিনিসের উপরে। লাঠি খেলা একটু আগে আমি বলছিলাম, বহু রকম পর্ব আছে, বেনেটি, হারুয়া, লাঠি খেলা এবং বশি শিক্ষা বলে একটা বই ছিল। এছাড়া ধনুর্বিদ্যার উপরে, আর্চারির উপরেও কিন্তু ওনার একটা নিজস্ব ম্যানুস্ক্রিপ্ট আছে। তো এইগুলো আমরা যেটা করেছিলাম, যে যেহেতু অনেক পুরনো হয়ে যাচ্ছিল, বাড়িতে এটাকে প্রিজার্ভ করাটা মুশকিল, সেটাকে রিপ্রিন্ট করার জন্য এবং কম্পাইল করার জন্য আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে দিয়েছিলাম। দুজন রিসার্চ অ্যাসোসিয়েট সেটা করে অস্ত্রচর্চা বলে একটা বই বের করা হয়েছে, যেটা যাদবপুর ইউনিভার্সিটি প্রেসে পাওয়া যায়, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার আমাদের ফ্লিপকার্ট বা অ্যামাজনের থ্রুতেও পাওয়া যায়। সেখানে কিন্তু এই অস্ত্র নিয়ে যাবতীয় ওনার যে রিসার্চ ওয়ার্ক, সেই পুরো কম্পাইলেশনটা ওই একটা জায়গাতেই আছে। সেটা কেউ যদি ওনার অস্ত্রচর্চা সম্বন্ধে রেফারেন্স বই হিসেবে চান, তাহলে সেইটা উনি ওখানেই পাবেন। এছাড়া ডিজিটাল মিডিয়াতে আমরা আস্তে আস্তে আরম্ভ করেছি, যেরকম আমার এবং দাদার ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমরা কিছুটা আপলোড করেছি যে ইন্ডিভিজুয়াল লেভেলে লাঠি খেলা শেখানো, তো সেটাও আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আর তথ্য যাতে আরো আমরা এই ট্রাস্টের থ্রু দিয়ে তথ্য যাতে আরো বেশি ডিজিটাল মিডিয়া আনতে পারি, সেই প্রচেষ্টা আছে, এখনো ওটা শুরু। তাহলে শুধু দর্শককুল শুনলেন পুলিন-বিহারী দাস উনি যেরকম যেসব অস্ত্র নিয়ে উনি চিন্তা ভাবনা করেছেন, তার অলরেডি একটি বই বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে বা যাদবপুর ইউনিভার্সিটির প্রেসে রয়েছে। বইটির নাম হচ্ছে অস্ত্রচর্চা। সবাই নোট করে নিন, যদি পুলিন-বিহারী দাস সম্পর্কে জানতে চান তাহলে পরে এই বইগুলি কিছু কাজে আসতে পারে। এবং ভবিষ্যতে যেটা আমরা পুলিন-বিহারী দাসের দুই পৌত্রের কাছ থেকে শুনলাম, যে ওনারা এই রিসার্চ ওয়ার্ক চালিয়ে যাবেন ওনাদের ট্রাস্টের মাধ্যমে, এবং ভবিষ্যতে হয়তো আরো কিছু রিসার্চ ওয়ার্ক এরকম দুই মলাটের মধ্যে আসতে চলেছে বা তার ডিজিটাল কপি আসতে চলেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। অনেক কিছু আজকে শিখলাম, অনেক কিছু জানলাম, এবং আশা করা যায় ভবিষ্যতেও আপনাদেরকে পাবো। আজকে তো আমরা উপর জেনারেল ডিসকাশন করলাম, ভবিষ্যতে হয়তো কোনোদিন আপনাদের দুজনকে আবার ডাকবো এই অস্ত্রচর্চার সম্পর্কে আরো ডুবুরির মতো ডুব দেওয়ার জন্য, যাতে আরো বেশি করে মণিমুক্তা চলে আসে। ভালো থাকবেন সবাই, এবং এই কাজ আপনারা চালিয়ে যাবেন। আপনাদের সাফল্য, সর্বান্তকরণে সাফল্য কামনা করি। নমস্কার। ধন্যবাদ।